আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ, বিকেলে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। দেশের স্বার্থ সবার আগে, পররাষ্ট্রনীতি ঘোষণা। এবং নবনির্বাচিত এমপিদের আবাসন প্রস্তুতে মানিক মে এভিনিউ এমপি হোস্টেল কমপ্লেক্স ও নাখালপাড়ায় চলছে সংস্কার। মিন্টু রোডে মন্ত্রীপাড়ায় এখনও নীরবতা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রথমেই আকিজ ইস্পাত ভোটের হিসাব 360। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ওই দিন বিকেলে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় 1000 অতিথিকে নিমন্ত্রণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর সরকার গঠনের অপেক্ষায় বিএনপি। নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যদের বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়াবেন। তার আগে হবে সংসদ সদস্যদের শপথ। সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। 13ই ফেব্রুয়ারি সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ হয়েছে, যার কারণে 3 দিন পর অর্থাৎ মঙ্গলবার সংসদ সদস্যদের প্রধান নির্বাচন কমিশনারের শপথ পাঠ করানোতে কোনো বাধ্যবাধকতা থাকছে না। শপথের পর সংসদ সদস্যরা দলীয় নেতা নির্বাচন করবেন এবং তা রাষ্ট্রপতিকে অবহিত করবেন। পরে রাষ্ট্রপতির আমন্ত্রণে নতুন সরকার গঠন করবে বিএনপি। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারে। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন তাহলে সরকার থেকে আর কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। সেটা এইটা দায়িত্বটা আমাদের নয়। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সংসদ সদস্যদের শপথের পর প্রধানমন্ত্রী সহ নতুন সরকারের অন্য সদস্যরা শপথ নেবেন। এসব আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বা ইন্ডিকেট করা হয় যে অমুক তারিখের অমুক সময় হবে, আমরা সেই মোতাবেক কাজ করব। সেটা ইভেন কালকে হলেও কালকে কাজ করতে হবে, 2 দিন পরে হলে 2 দিন পরের জন্য আমাদের কাজ করতে আমাদের জানার পরে সেটা বলতে পারে, তার আগে কোনো। আমরা আশা করছি এটা আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এসে সব হয়ে যাবে আশা করছি। মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য পরিবহন পুলে গাড়ি প্রস্তুত করা হচ্ছে। সরকারি পরিবহন পুলের কর্মকর্তারা জানান, বর্তমান উপদেষ্টাদের অনেকেই ইতিমধ্যে তাদের সরকারি গাড়ি ফেরত দিয়েছেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একটি নিরাপদ দেশ গড়ে তোলায় মূল লক্ষ্যের কথা জানিয়ে রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা চেয়েছেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশের স্বার্থ সবার আগে। এই নীতিতে আওয়ামী লীগ নেতাকর্মীর বিচার প্রসঙ্গে বলেছেন, আইন মেনেই সব করা হবে। রাহুল রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। নির্বাচন পরবর্তীতে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সবাই সহ দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি
অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকেও আন্তরিক অভিনন্দন জানাই। গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। দু একদিনের মধ্যে দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে রাষ্ট্র পরিচালনায় তার পরিকল্পনা ও অগ্রাধিকারগুলো জানান পরবর্তী প্রধানমন্ত্রী। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দুর্নীতি এবং আইন শৃঙ্খল নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে দেশি বিদেশি সাংবাদিকদের প্রশ্নোত্তরে পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থই সবার আগে রাখার কথা বলেন তিনি। ফরেন পলিসি which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. আওয়ামী লীগ নেতাদের বিচার নিয়ে প্রশ্নোত্তরে তিনি বলেন, আইনি প্রক্রিয়া মেনেই সব হবে। That depends on the legal process, of course. দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। দল মত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত কোনো অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর দেশ গণতান্ত্রিক পন্থার দিকে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ উন্নয়ন ও পরিবর্তন চায়, আর তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন বিএনপি চেয়ারম্যান ও পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান। শাকির আদনানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিএনপির প্রেস ব্রিফিংয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অংশ নেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা। আগামীর বাংলাদেশ তিনি কিভাবে গড়ে তুলতে চান, কিভাবে প্রত্যেকটা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান, সমস্যার সমাধান করতে চান, কিভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে রাষ্ট্র বিনির্মাণে একীভূত করতে চান। গত 17টি বছর ধরে রাষ্ট্রযন্ত্রটাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, যেভাবে জনগণ তাদের অধিকার বঞ্চিত হয়েছে, তিনি জানেন যে অনেক বড় একটা চ্যালেঞ্জ, তাদের অনেক প্রত্যাশাকে সামনে দিয়ে ওনার এই প্রধানমন্ত্রীত্বের দায়িত্বটা তাকে নিতে হচ্ছে। এই নির্বাচনে আমি জয়লাভ করে আমি আনন্দিত দুটো কারণে। একটা হলো একটা নির্বাচিত সরকার আসতে যাচ্ছে, আরেকটা হলো যে আমরা বাংলাদেশটা গণতন্ত্রের উত্তরণে ঘটছে, এটাই সবচেয়ে বড় কথা। দেশে নতুন সূর্য উদিত হয়েছে মন্তব্য করে নেতারা বলেন, সেই আলোয় সবাই আলোকিত হবে। আমরা আশা করব আগামী দিনেও আমাদের উন্নয়ন প্রয়াস, আমাদের দেশ গড়ার লড়াইয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বিএনপির যে কার্যক্রম, সে কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদ যেমন ঐক্যবদ্ধ, ঠিক তেমনিভাবে 18 কোটি মানুষও ঐক্যবদ্ধ। তারা পরিবর্তন চায়, সেই পরিবর্তন হচ্ছে উন্নয়নের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, রাজনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন, অর্থনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপি নেতারা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন।
তবে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদনে নারীর অংশগ্রহণ ও সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। একই দিনে কমনওয়েলথ পর্যবেক্ষক দল বলেছে, সময়ের বিবেচনায় বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে। পরবর্তী নির্বাচনে সব দল ও মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন তিনি। পান্তুর রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এক বিশেষ পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2008 সালের পর পূর্ণাঙ্গ মিশন নিয়ে নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইউরোপীয় ইউনিয়ন, ছিল কমনওয়েলথের পর্যবেক্ষক দলও। প্রাথমিক পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন সফল নির্বাচনে অংশ নেয় দেশের মানুষকে সাধুবাদ জানায়। 2008 সালের পর প্রথমবারের মতো একটা গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা জানা গেলেও নির্বাচন মোটামুটি আন্তর্জাতিক মান এবং দেশের আইন অনুযায়ী হয়েছে, যা কিনা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক হবে। মাত্র 4% নারী প্রার্থীর অংশগ্রহণ, বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা, অনলাইনে বিভ্রান্তিমূলক প্রচার আর কিছু সীমাবদ্ধতা নিয়েও কথা বলেন তিনি। একটা রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন করার প্রশ্নে বলছি, আমরা এখানে নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছি। আমরা দেখতে চেষ্টা করেছি নির্বাচন কেমন হলো। দেখেছি নির্বাচনে মানুষের অংশগ্রহণ। 2000-এর বেশি প্রার্থী ছিল, ভোটারের কাছে চয়েস ছিল। তবে গণতন্ত্র হলো সমতার। অথচ জুলাই আন্দোলনে এত নারীর অংশগ্রহণ থাকা সত্ত্বেও নির্বাচনে নারীর অংশগ্রহণ কম থাকা হতাশার। কমনওয়েলথের পক্ষে পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট কথা বলেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে। The banning of the Awami League. I think all of us are aware that আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বলছি, আমি মনে করি বিষয়টি সবার জানা, কেননা এটা দেশের সাম্প্রতিক ইতিহাসের প্রতিফলন। একে আমরা ইগনোর করতে পারি না। কিন্তু এটাও ঠিক, মানুষ নির্বাচনে এসেছে, ভোটারের সংখ্যা সন্তোষজনক। তবে নবনির্বাচিত সরকারের কাছে আমাদের চাওয়া ও পরামর্শ থাকবে ভবিষ্যতে নির্বাচন সবাইকে নিয়ে করার চেষ্টা করা। গণভোটে হ্যাঁ জয় পাওয়ায় সংস্কার প্রক্রিয়া চলমান রাখার তাগিদ দিয়েছে দুটি পর্যবেক্ষক দলই। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। 30টি আসনে ভোট পুনর্গণনা এবং ওই আসনগুলোতে এমপি হিসেবে কাউকে শপথ না পড়াতে ইসির কাছে লিখিত আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের অভিযোগ জানান, নির্বাচন পরবর্তী বিভিন্ন জায়গায় হামলা ও নির্যাতনের শিকার হচ্ছে 11 দলীয় জোটের নেতাকর্মীরা। বিস্তারিত তাহবুমুল ইসলামের রিপোর্টে। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে দলটির সংবাদ সম্মেলনে নির্বাচনে নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরেন ঢাকা 6 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী। অনেকগুলো ভোট জালিয়াতির অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি, তারা ব্যবস্থা নেয় নাই। এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা আমি উপস্থাপন করলাম। আশা করি নির্বাচন কমিশন এই জায়গার শপথ বন্ধ রেখে পরবর্তী ব্যবস্থা নেবেন। 30টি আসনে ভোট পুনর্গণনার আবেদন জানিয়ে এসব আসনে শপথ গ্রহণ স্থগিতে আদালতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জামাত। ফলাফল বাতিল এবং পুনর্গণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে, তাদেরকে যেন শপথ না দেওয়া হয়, সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে। বিভিন্ন এলাকায় আক্রমণের শিকার হচ্ছেন 11 দলের নেতাকর্মীরা, অভিযোগ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল। আমরা আশা করেছিলাম যে ফেসিবাদের সময় যে ধরনের আচরণ হয়েছিল, নতুন এই বাংলাদেশে এই ধরনের কিছু ঘটবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নির্বাচন পরবর্তী এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এই ব্যাপারে যারা সর্বাধিক আসন পেয়েছেন তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তাদের নেতাকর্মীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় সংবরণ করা বা তাদেরকে দায়িত্বশীল হওয়ার জন্য বা এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটা দেখতে পাচ্ছি না। ভোটের ফলাফল দিতে পক্ষপাতিত্ব করা হয়েছে বলেও অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের আবাসন নিশ্চিত করতে প্রস্তুতি শুরু হয়েছে।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ সদস্য ভবন, এমপি হোস্টেল কমপ্লেক্স এবং নাখালপাড়ার এমপি ফ্ল্যাটগুলো সংস্কার ও মেরামতের কাজ চলছে পুরোদমে। এমপিদের আবাসনে প্রস্তুত ব্যাপক কার্যক্রম চললেও মিন্টো রোডে মন্ত্রীপাড়ায় এখনও নীরবতা। মিথিলা নাজনীনের রিপোর্ট। মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনে চলছে সংস্কার আর আসবাবপত্র মেরামতের ব্যস্ততা। চারিদিকে নতুন রঙের ঘ্রাণ। নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আধুনিক ও নিরাপদ আবাসন প্রস্তুতে এই তোড়জোড়। জাতীয় সংসদ সচিবালয় ও গণপূর্ত বিভাগের যৌথ তদারকিতে চলছে সিভিল সংস্কার, কারিগরি মেরামত ও বিশেষ হাইজিন ড্রাইভ। সার্বিক রং, স্যানিটারি ফিটিংস, তারপর কিচেন ক্যাবিনেট, দরজা পলিশ, সব এভরিথিং, সিঁড়ি করিডোর, লিফট করিডোর, সবগুলো আমরা কাজ করছি। মানিক মিয়া এভিনিউয়ের 6টি ন্যাম ভবনে 216টি ফ্ল্যাট রয়েছে আর নাখালপাড়ায় আছে 49টি। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে অব্যবহৃত অবস্থায় আছে এসব ফ্ল্যাট, তাই চলছে এই ডিপ ক্লিনিং। পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত প্রয়োজনে এমপি হোস্টেলে অবস্থান করতে পারবেন সংসদ সদস্যরা। নির্বাচনের আনুষ্ঠানিকতা এরই মাঝে শেষ হয়েছে এবং নির্বাচিত সংসদ সদস্যদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত এই ফ্ল্যাটগুলোর সংস্কার কাজও চলছে পুরোদমে। যারা দায়িত্বশীল তারা বলছেন যে এ মাসের শেষ নাগাদই হয়তো পুরো সংস্কার প্রক্রিয়া তারা শেষ করতে পারবেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে কিছুক্ষণের বিরতি। আর বিরতির পর সংসদীয় বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে এবং তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠনেরও সিদ্ধান্ত হয়েছে জানান তিনি। এর আগে ইমরান খানের আইনজীবী দেশটির সুপ্রিম কোর্টকে জানান, ইমরানের ডান চোখে মাত্র 15% দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। এর পরপরই তীব্র প্রতিক্রিয়া জানান ইমরান খানের দল, পিটিআই সহ শরিক দলের নেতারা। তারা সুচিকিৎসার দাবিতে দ্বিতীয় দিনের মতো পার্লামেন্ট ভবন ও কেপি হাউসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। ইমরান খানের সুচিকিৎসার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও রমিজ রাজা সহ কয়েকজন তারকা খেলোয়াড়। কানাডার ক্যালগারির কমিউনিটি ব্যক্তিত্ব প্রবাসী বাংলাদেশি ডাক্তার জয়ন্ত দত্ত ক্যালগারি ফুটহিল হাসপাতালে কানাডার স্থানীয় সময় শনিবার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল 73 বছর। কানাডায় স্থায়ী হওয়ার আগে তিনি সিলেটের বিভিন্ন হাসপাতালে ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। জয়ন্ত দত্তের বাড়ি সিলেটে। তিনি 2 মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে ক্যালগারিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। অতিরিক্ত পরিশ্রম ও অঞ্চল ভিত্তিক আখের গুড় ব্যবহার কমে যাওয়ায় শরীয়তপুরে দিন দিন কমছে আখের আবাদ। একসময় আখ চাষ কৃষকদের অন্যতম আয়ের উৎস হলেও এখন অনেকেই বিকল্প ফসল চাষে ঝুঁকছেন। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। আখ চাষ লাভজনক না হওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি এবং ধীরে ধীরে গুড়ের পরিবর্তে চিনির ব্যবহার বাড়তে থাকায় শরীয়তপুরের কৃষক আখ চাষ ছেড়ে বিকল্প সবজি চাষে ঝুঁকছেন। আখ আবাদ অনেক পরিশ্রমের কাজ, এই কাজের জন্য লেবার পাওয়া যায় না ঠিক মতো, এই জন্য আখ আবাদ কমে যাচ্ছে। প্রথম বছর আখ লাগালে একটু খরচ বেশি, পরে প্রতিতে আর খরচ কম, হালকা খরচেই যেমন আখ হয়ে যায়। আমরা আখ লাগাইলে খেসারি করা যায়, মসুরি করা যায়, শাকসবজি করা যায়, এতে যেমন অন্যান্য ফসলের তো আমাদের আগের একটু ভালোই হয়। আখের আবাদ বাড়াতে চিনির পরিবর্তে নিরাপদ গুড় ব্যবহারে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। আমরা যদি চিনির ব্যবহার কমিয়ে গুড়ের ব্যবহার বাড়াতে পারি তাহলে যেমন আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমবে, তেমনি আমাদের আখের উৎপাদনটাও বাড়বে। আর আখের উৎপাদন বাড়ানোর জন্য আমরা কৃষি বিভাগ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উপজেলায় এবার 80 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। যথাযথ উদ্যোগের মাধ্যমে আখের আবাদ বৃদ্ধি করা গেলে শুধু নিরাপদ গুড়ের চাহিদাই মিটবে না, চাষিরাও আবার আখ চাষে ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই।
এবারে প্রকৃতি সংবাদ। ঠাকুরগাঁওয়ের প্রাচীনতম ও সুবিশাল রামরাই দিঘি যেন পরিযায়ী পাখিদের অভয়ারণ্য। প্রায় 2 যুগ ধরেই বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে দিঘিতে। পাখির কলকাকলিতে মুখর আশপাশের প্রাণ প্রকৃতি। ঐতিহাসিক রামরাই বিলের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে পরিযায়ী এসব পাখি। এটিএম শামসুজ্জোহার তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদুর রনির রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রামরাই দিঘি। দিঘির স্বচ্ছ জলে দিনভর লোকচুরিয়ার জলকেলিতে ব্যস্ত পানশাল, পানকৌড়ি, বালিহাঁস, পাতিহাঁস সহ নানা প্রজাতির হাজারো পরিযায়ী পাখি। এমন নৈসর্গিক সৌন্দর্যের টানে প্রাচীনতম এই দিঘির পাড়ে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। এই সুন্দর সুন্দর অতিথি পাখিদের দেখতে আমাদের রানীশঙ্কল থেকে বিভিন্ন জায়গা থেকে এর আশেপাশে এলাকা থেকে অনেক দর্শনার্থী আসে। আর এই অতিথি পাখি দেখে আমাদের বাচ্চাগুলো অনেক আনন্দিত হয়। সত্যি আমার এই অতিথি পাখিগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো। রামরাইকে পরিযায়ী পাখির অভয়ারণ্যে পরিণত করতে কাজ করছে প্রশাসন। তবে অবৈধ শিকার বন্ধ সহ প্রশাসনের হস্তক্ষেপে রামরাই দিঘি পরিযায়ী পাখির স্বর্গরাজ্যে পরিণত হবে এমন প্রত্যাশা প্রকৃতিপ্রেমীদের। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে আজও রয়েছে 3টি ম্যাচ। বাংলাদেশ সময় সকাল 11:30টায় মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। দিনের দ্বিতীয় ম্যাচ চেন্নাইয়ের মাঠে নামবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। এই ম্যাচটি শুরু হবে বেলা 3:30টায়। আর সন্ধ্যায় বহুল আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোয় 2 চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। নিরাপত্তা ইস্যু সহ একাধিক জটিলতায় ভারতের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচটি খেলতে চায়নি পাকিস্তান। তবে শেষ পর্যন্ত তারা রাজি হওয়ায় আবারও মাঠের লড়াইয়ে মুখোমুখি ক্রিকেটের 2 হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী। আজ ভারত পাকিস্তান ম্যাচে কলম্বো স্টেডিয়ামে থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতীয় গণমাধ্যমের দাবি, আইসিসি সভাপতি জয় শাহর আমন্ত্রণ পেয়ে এই ম্যাচ দেখতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট প্রধান। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বুলবুল জানিয়েছেন, ম্যাচ দেখতে দেখতেই সাম্প্রতিক কিছু ইস্যু এবং এশিয়ান ক্রিকেটের নানা বিষয়ে আলোচনা হবে তাদের। শোনা যাচ্ছে অনানুষ্ঠানিক এই বৈঠকে ভারত, বাংলাদেশ ছাড়াও এশিয়ান 5টি দেশের ক্রিকেট প্রধানরা উপস্থিত থাকবেন। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দায় সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ, বিকেলে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। দেশের স্বার্থ সবার আগে, পররাষ্ট্রনীতি ঘোষণা। এবং নবনির্বাচিত এমপিদের আবাসন প্রস্তুতে মানিক মে অ্যাভিনিউ, এমপি হোস্টেল কমপ্লেক্স ও নাখালপাড়ায় চলছে সংস্কার। মিন্টো রোডে, মন্ত্রীপাড়ায় এখনও নীরবতা।